বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাংলা একসময় সারা ভারতের জিডিপির 10%-এরও বেশি অবদান রাখত? সেই বাংলা আজ কেন শিল্প বিমুখ হয়ে পড়ল? কেন বাঙালির মেধা আজ ভিন রাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে? আজ আমি আপনাদের হোস্ট রাজকুমার আপনাদের নিয়ে যাব এক গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক বিশ্লেষণে, যেখানে আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের শিল্পের ধ্বংসের আসল কারণ এবং আগামী দিনের আশার আলো নিয়ে। কল্পনা করুন, 1950-এর দশকে কলকাতা এশিয়ার ব্যবসার প্রাণকেন্দ্র। হংকং বা সিঙ্গাপুরের থেকেও বড় অর্থনীতির শহর সেই কলকাতায় ছিল। সেই কলকাতার রাস্তা দিয়ে আজ যখন আপনি হাঁটবেন তখন কি দেখবেন? বন্ধ হয়ে থাকা কারখানার গেট আর জং ধরা চিমনি। কেন? টাটা ন্যানোর মতো প্রজেক্ট পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল কেন? ভারত ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও বাংলার যুবকেরা কর্মহীন। আজ এই ইন্ডাস্ট্রিয়াল ডিকনস্ট্রাকশন এর ময়না তদন্ত করব। পতনের শুরু কখন থেকে? বন্ধু, 1956 খ্রিস্টাব্দের পর থেকেই। কিরকম? অনেকেই মনে করেন যে শুধু রাজনীতি বাংলাকে ধ্বংস করেছে, কিন্তু এর মূলে ছিল কেন্দ্রীয় সরকারের বিতর্কিত অর্থনীতি। কিরকম? দেখুন, ফ্রাইট ইকুয়ালাইজেশন স্কিম। এই নীতির মাধ্যমে 1956 খ্রিস্টাব্দে লোহা এবং কয়লা পরিবহন করা সারা ভারতে সমান করে দেওয়া হয়। এর ফলে কি হয়? পশ্চিমবঙ্গের কাছে থাকা খনিজ সম্পদের যে সমস্ত ভৌগোলিক সুবিধা ছিল তা মুছে যায়। বোম্বে বা পাঞ্জাবের শিল্পপতিরা খনির কাছে না থাকা সত্ত্বেও একই দামে কাঁচামাল পেতে শুরু করে। এই হলো প্রথম ধাপ। ফলে বাংলার থেকে পুঁজি পশ্চিম এবং দক্ষিণ ভারতে সরে যেতে থাকে। তারপর ঘেরাও, ট্রেড ইউনিয়ন। 1960-এর দশকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব 1960-এর দশকের শেষ দিকে বাংলায় এক নতুন আন্দোলনের জন্ম নেয়, যার নাম ঘেরা। তৎকালীন শ্রমমন্ত্রী সুবোধ ব্যানার্জি এই পদ্ধতিকে এক প্রকার বৈধতা দিয়েছিলেন। কারখানার মালিক বা ম্যানেজারদের ঘরে আটকে রেখে দাবি আদায় করার এই উগ্র সংস্কৃতি শিল্পপতিদের মনে ভয়ের সৃষ্টি করে। বিখ্যাত জয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক মামলায় কলকাতার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে ঘেরাও একটি অপরাধ। এবং কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বিল্লাস ও সিংহানিয়ার মতো বড় বড় শিল্প গোষ্ঠীগুলো তাদের সদর দপ্তর কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর শুরু হয় বাম শাসন আর সিঙ্গুর স্ট্র্যাটেজি। সেটা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, 34 বছর বাম শাসনে বাংলায় রাজনৈতিক স্থিতিশীলতা এলেও শিল্পায়ন থমকে গিয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এটা কিন্তু বুদ্ধবাবু অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য ধীরে হলেও বুঝতে পেরেছিলেন বা দেরিতে হলেও বুঝতে পেরেছিলেন। তিনি শেষ চেষ্টা করেছিলেন যে পরবর্তী যে সমস্ত দিন, যখন তিনি 2000 পরবর্তী সালে শাসনে এলেন, তখন তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শিল্প হোক। 2008 প্রত্যেকের মনে আছে, 2008 সালে সিঙ্গুর আন্দোলন সেই আশার আলোয় জল ঢেলে দেয়। টাটা ন্যানোর প্রজেক্ট আমরা সবাই মনে রেখেছি। টাটা ন্যানোর কারখানা সিঙ্গুর থেকে গুজরাটে চলে যেতে হয়। তার কারণ ছিল এই আন্দোলন, বাংলার আন্দোলন, যেখানে নেতৃত্ব দিয়েছিল কে? তৃণমূল কংগ্রেস। ভারতবর্ষের মানুষ যেটা বুঝতে পেরেছিল, বাংলার মানুষ সেটা বুঝতে পারেনি। বাংলায় এজন্য এক বিশাল ঐতিহাসিক পরাজয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে বিনিয়োগকারীদের মনে বাংলাকে একটি ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করতে শুরু করে। বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি আরো খারাপ। যখন থেকে টাটারা চলে যায়, তাদের হাত ধরে চলে যায় বহু বহু শিল্প।
2011 সালের পর বাংলায় নতুন পরিবর্তনের আশা থাকলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ কঠিন। রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 2025 সালের মধ্যে প্রায় 6,600 কোম্পানি, ইয়েস একদম কোট আনকোট আপনি হিসেব করে দেখে নিতে পারেন, 6,600 কোম্পানি বাংলা ছেড়ে চলে যায়। যদিও বড় বড় শিল্প আন্দোলন বা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করার পরামর্শ পরবর্তী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বা বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ প্রতি বছর করতেন, কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট আসতো না। সিন্ডিকেট রাজ, কাটমানি কালচার ব্যবসার পরিবেশকে আরও অনেক অনেক জটিল করে তোলে। রাজ্যে ঋণের বোঝা প্রায় 7.7 লক্ষ কোটি টাকায় পৌঁছায়, আর শুরু হয় দাদনের রাজনীতি। তারপর এত অন্ধকারের মধ্যেও কিন্তু আশার আলো জ্বলে ওঠে। পশ্চিমবঙ্গ আজও পূর্ব ভারতের প্রবেশদ্বার, তাজপুরের গভীর সমুদ্র, যা ক্যাপসাইজ জাহাজকে প্রবেশ করতে সুবিধা দেয়, তা বাংলার অর্থনীতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে। বেঙ্গল সিলিকন ভ্যালি, নিউ টাউনে তৈরি এই টেক হাব প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করছে, যা এমএসএমইতে শক্তি বৃদ্ধি করার মাধ্যমে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে আবার দ্বিতীয় বৃহত্তম এমএসএমই হাবে পরিণত হচ্ছে, আর অর্থনীতিকে চাঙ্গা করার একটা সরু আলো আবার দেখা দিতে শুরু করেছে। দেখুন বন্ধু, ইলেকট্রিক ভেহিকেল বিক্রিতে বাংলা আজ ভারতের অগ্রগণ্য রাজ্যগুলির মধ্যে একটি। ইয়েস, এই বাংলা ভারতবর্ষের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলে বেশি একটা প্রোডাকশন এবং বিক্রির হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে আমরা এটা বলতে পারি, ভারতের মধ্যে বাঙালি এখনো কিছু মানুষ বুঝতে পারে, তারা চায় মাথা তুলে দাঁড়াতে। বাংলা যদি শক্তিশালী হয় তবে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি সফল হবে। কলকাতা যদি সিঙ্গাপুরের মতো একটি লজিস্টিক হাব হয়ে উঠতে পারে তবে তা পুরো বায়োমেট্রিক অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি হবে। এতে শুধু বাংলার নয়, পুরো ভারতের জিডিপি বৃদ্ধি পাবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের বাণিজ্য কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, রাজনীতি আসবে যাবে, কিন্তু বাংলার সাধারণ মানুষের ভবিষ্যৎ এই শিল্পায়নের উপর নির্ভরশীল। আমাদের দাবি করতে হবে এমন এক শাসন ব্যবস্থা যেখানে মেধার কদর হবে, সিন্ডিকেট রাজ শেষ হয়ে যাবে এবং শিল্পপতিরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারবেন। আপনাদের কি মনে হয়, বাংলা কি তার হারানো গৌরব আবার ফিরে পাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাংলার এই লড়াইয়ের গল্প সবার কাছে পৌঁছে দিতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন, সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আমি রাজকুমার, আপনারা দেখছেন জিওটিক্যাল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাংলার সঙ্গে থাকবেন, বাংলার উন্নতির সঙ্গে থাকবেন। যারা আমাদের বাংলা বিভাজনের পক্ষে ছিল তাদের থেকে বাংলাকে বাঁচানোর সঙ্গে থাকবেন। সঙ্গে থাকবো আমরা, সঙ্গে থাকবেন আপনি। আজ এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।